হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন। গত পরশু দিনে আমি ভিডিও তৈরি করছিলাম এবং আজকে যে অবস্থানটা সেই অবস্থানটা যদি আমি দেখি সেই অবস্থানে কিন্তু মোটামুটি মার্কেট আবার ডাউন ট্রেন্ডে চলে আসছে এবং এই জায়গায় যদি মার্কেট ক্যাপ দেখি 3.72 ট্রিলিয়ন এবং এই জায়গায় ফেয়ার এবং গ্রিডে যদি ইন্ডেক্সটা দেখি এটা একটু ন্যাচারাল অবস্থানে আছে, না তো ফেয়ার না তো গ্রিডি। ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে মার্কেট কি কারণে ডাউন ট্রেন্ডে আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং পাশাপাশি আমরা এই জায়গাটাতে কি করতে পারি, আমাদের করণীয় কি, ওই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। দেখুন, বরাবরই আমি একটা জিনিস বলি যে আমাদের গ্রিডিনেস, মানে আমাদের মতো রিটেল ইনভেস্টরদের গ্রিডিনেস এবং মার্কেটের ভলাটিলিটি কিন্তু আমাদের মতো রিটেল যারা ইনভেস্টর আছে তাদের কিন্তু অবস্থানটা খারাপ করে দেয় এবং আমরা যে আশা এবং প্রত্যাশা নিয়ে এই জায়গাটাতে আসি সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায় এবং অনেকে অনেক অনেক টাকা নষ্ট করে এই জায়গাটাতে। ঠিক আছে। সো প্রথম অবস্থায় এই জায়গাটাতে একটু লক্ষ্য করেন, আমি বারবার একটা জিনিস এর আগে বলতাম যে ব্ল্যাক রক চাচ্ছে কন্ট্রোল করতে পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে এবং এই কারণে কিন্তু ব্ল্যাক রক খুব বেশি পরিমাণে এই জায়গায় বিটকয়েন বলেন বা ইথেরিয়াম কয়েন বাইং করে। সো এই মুহূর্তে যদি আমরা দেখি গত দুদিন ধরে 4 আগস্ট এবং 5 আগস্ট, আজকে 6 আগস্ট, এটা আজকে মার্কেট অফ। সো 4 আগস্ট 5 আগস্ট এই দুদিন কিন্তু আমরা যদি দেখি বিটকয়েন এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা সেলিং প্রেশার আসে। সো এই জায়গাটাতে আমরা যদি 4 আগস্টের দিকে তাকাই, এখানে বিটকয়েন 292, অলমোস্ট 300 মিলিয়ন মিলিয়ন ডলারের মতো এই জায়গায় কিন্তু সেলিং করছে এবং এই জায়গায় ফ্যাডেলিটি দেখি এখানে 40 মিলিয়ন ডলারের মতো কিন্তু সেল করছে এবং এই জায়গাটাতে যদি আমরা দেখি গ্রে স্কেলও কিন্তু এই জায়গাটাতে সেল করছে। ঠিক আছে, 4 আগস্ট এবং রিপিটলি 5 আগস্টও কিন্তু এই জায়গায় বিটকয়েনের সেল আসছে। সো যখন যেই জায়গাটাতে পজিটিভ নিউজ চারোদিকে যখন পজিটিভ নিউজ, তখনই কিন্তু এই জায়গায় যারা বড় বড় ইনস্টিটিউশন আছে, বড় বড় হোয়েলস আছে, তারা এই জায়গাটাতে সেলিং করতেছে। সো এমনটা না তো যে আমাদেরকে নিউজ দেখিয়ে বা আমাদেরকে নিউজ বলে, ভালো ভালো নিউজ বলে তারা কিন্তু এই জায়গাটাতে সেলিং করে বের হয়ে আসতেছে, এই বিষয়টাও কিন্তু আলোচনা করব। এবং এই জায়গাটা যদি কন্টিনিউয়াসলি দেখি যে 31শে জুলাই, 1ই আগস্ট, মানে টোটাল এই আগস্ট মাসের যদি আমরা হিসাবটা দেখি, আগস্ট মাসে কিন্তু খুব ভালো একটা অবস্থানে নেই। যদি ইটিএফ থ্রু বা যদি আউটফ্লোর কথাটা বলি, 1ই আগস্ট তো এই জায়গাটাতে হিউজ পরিমাণে সেল করছে ফেডারেলিটি এবং টোটাল যদি সেলিং প্রেশার দেখি এই জায়গাটাতে 812, মোটামুটি 1 বিলিয়ন মিলিয়ন ডলারের কিন্তু এই জায়গাটাতে সেলিং প্রেশার আসছে বিটকয়েনে। ঠিক আছে। সো বিটকয়েনের মার্কেটে কেন ডাউন সেই বিষয়টা কিন্তু আমরা এই জায়গাটাতে বুঝতে পারতেছি। এখন ইথিরিয়ামের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, ইথিরিয়ামও কিন্তু এই জায়গায় আজকে অনেকে নিউজ করতেছে, এটা অনেকে টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছে যে এই জায়গাটাতে বা এই ব্ল্যাক রক এই জায়গাটাতে 88 মিলিয়ন ডলারের বা 89 বা 90 মিলিয়ন ডলারের এই জায়গাটাতে বাইং করলো ইথিরিয়াম। বাট আপনারা এই জায়গাটাতে কেউ লক্ষ্য করেন না যে গত একদিন আগেই ব্ল্যাকরক এই জায়গায় 375 মিলিয়ন ডলারের এই জায়গায় কিন্তু ইথিরিয়াম সেল করছে এবং ওভারঅল যদি ওই দিন টোটাল ইটিএফ আউটফ্লোটা এই জায়গায় দেখি, এখানে হচ্ছে 465 মিলিয়ন ডলারের এখানে কিন্তু আউটফ্লো চলে আসছে। ঠিক আছে। এবং 5ই আগস্টে যদি আমরা দেখি, এটা মোটামুটি শুধুমাত্র ব্ল্যাকরক ছাড়া এই জায়গাটাতে আহ, আহ, এখানে এই জায়গাটাতে আমরা যদি এই জায়গাটাতে দেখি, কিছু কিছু কোম্পানি ভেনচেক বলেন বা এই জায়গাটাতে আমরা যদি এই জায়গায় ভেনচেক, তারপর আর কিছু কিছু কোম্পানি আছে যারা এই জায়গাটাতে বাইং করছে। বাট ওভারঅল যদি এই জায়গাটাতে আমরা লক্ষ্য করি, ওভারঅল এই জায়গায় কিন্তু মোটামুটি সেলিং প্রেশারও ছিল, বাট বাইং প্রেশার এই জায়গায় কিন্তু একটু ছিল, মানে ইনফ্লোটা এই জায়গায় একটু ছিল ইথিরিয়ামের ক্ষেত্রে। ঠিক আছে। মানে আমরা ইথিরিয়ামের প্রাইসটা যদি এই জায়গায় দেখি, ইথিরিয়ামের প্রাইসটা মোটামুটি একটা স্টেবল অবস্থানে আছে, 3738 এর কাছাকাছি আছে। ঠিক আছে। বাট আমরা যদি অন্যান্য যদি কয়েনগুলোর দিকে লক্ষ্য করি, অল যে কয়েনগুলো সেগুলোর দিকে লক্ষ্য করলে 7 দিনের মধ্যে দেখা যাবে যে 10%, 15% বা এর চেয়েও বেশি কিন্তু এই জায়গায় ডাউন ট্রেন্ডে চলে গেছে। সো এখন কথা হচ্ছে যে আমরা কি করব। দেখুন, এই মুহূর্তে মার্কেটের যদি অবস্থানটা দেখি, আমি 1 আওয়ারের টাইম ফ্রেম এই জায়গাটাতে আমি সিলেক্ট করছি। 1 আওয়ারের টাইম ফ্রেমটা এই জায়গায় আপনাদেরকে দেখি, মার্কেট কিন্তু হিউজ পরিমাণ এই জায়গাটাতে ভলাটিলিটির মধ্যে আছে এবং এই জায়গাটাতে কিন্তু ঘোরাফেরা করতেছে মার্কেট। ঠিক আছে। এই জায়গাটার মধ্যে ঘোরাফেরা করতেছে, যেহেতু মার্কেট অফ আছে। সো এই জায়গাটাতে কিন্তু মোটামুটি একই জায়গায় সাইডওয়েজে মার্কেট চলতেছে। এই জায়গায় যারা ট্রেড করতেছেন বুঝে শুনে, অত্যন্ত ভালোভাবে দেখে শুনে কিন্তু এই জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝে শুনে ট্রেডটা নেবেন। ঠিক আছে। এবং বিটকয়েনের দিকে যদি লক্ষ্য করি, বিটকয়েনও কিন্তু একই অবস্থায় এবং কি সুইং হাই এবং সুইং লো গুলো বড় বড় যে উইকগুলা তৈরি করতেছে এই জায়গায়। বাট ওভারঅল যদি মার্কেটের কন্ডিশন দেখি, গত
এক 1 আওয়ার টাইম ফ্রেমে এই জায়গাটাতে 4-5 ঘন্টা ধরে একই জায়গায় কিন্তু মার্কেট এই জায়গায় কনসোলিডেটিং করতেছে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে, উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। দেখুন, আমরা মার্কেটের মধ্যে একটা জিনিস বারবার লক্ষ্য করতেছি, যখন মার্কেটে মোটামুটি ভালো একটা নিউজ আসে বা ভালো কিছু চলে আসে, তখনই কিন্তু মার্কেটের মধ্যে একটা সেলিং প্রেশার আসে বড় বড় ব্যাংক বা ইনস্টিটিউশন থেকে, এবং সেলিং প্রেশার আসতেছে। আবার আরেকটা নিউজ আপনারা যদি লক্ষ্য করেন যে বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এই মুহূর্তে যে ট্যারিফের যে এই যুদ্ধটা, এখনো কিন্তু ওই ট্যারিফের যুদ্ধটা বলবদ্ধ আছে, এবং এই ট্যারিফের কারণেও কিন্তু মার্কেটের অবস্থানটা এরকম শোচনীয়। কারণ আপনারা জানেন যে ট্যারিফ যখন ওয়ারটা শুরু হয় বা ট্যারিফ যুদ্ধ হয় যে কোনো দেশের বিপরীতে বা যে কোনো সারা বিশ্বে, তখনই কিন্তু মার্কেটে এই সেলিং প্রেশারটা আসে। মানুষজন কিন্তু আপনার রিস্কি যে অ্যাসেটগুলো আছে, যেমন ক্রিপ্টোকারেন্সি মার্কেট হচ্ছে রিস্কি অ্যাসেট, এই রিস্কি অ্যাসেট থেকে কিন্তু মার্কেট মানুষজন অন্যদিকে মুভমেন্ট করে বা এখান থেকে টাকা তুলে নেয়। এবং যদি আমরা ডাটাটা দেখতে যাই, এই জায়গাটাতে রেড কার্ডের কথা বলেন, রেড কার্ডের কারণে কিন্তু মার্কেটের এই অবস্থা হয়। ইনফ্লেশন রেশিও, ঠিক আছে, প্লাস এই যে আপনার আনএমপ্লয়মেন্ট যে রেশিও আছে, প্রত্যেকটা বিষয় লক্ষ্য করেও কিন্তু মার্কেটের মধ্যে এরকম ভলাটিলিটি আমরা লক্ষ্য করি। এবং এই ভলাটিলিটিটা কেন হয় সেটা মনে করেন যে আপনার মনে করেন যে একটা নিউজ আসলো বা একটা রেড কার্ড আসলো বা একটা আনএমপ্লয়মেন্ট রেশিও বা যে ইয়াগুলো আসলো, হ্যাঁ, এইগুলা যদি সিপিআই ডাটা আসলো, এগুলা যদি ঠিক মতো অর্থনীতির সাথে, আমেরিকার হোক বা অন্যান্য কান্ট্রির হোক, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আমেরিকার অর্থনীতির উপর ডিপেন্ডেবল। সো এই জায়গাটাতে যদি এই রেট কার্ড বলেন বা সিপিআই বা ডাটা বলেন বা আনএমপ্লয়মেন্ট যে রেশিওটা আছে, এগুলো যদি ঠিক মতো না আসে বা একটু উপর নিচ হয়, তখনই কিন্তু আমরা মার্কেটের মধ্যে ভালো রকমের একটা ভলাটিলিটি দেখতে পাই, ঠিক আছে। সো সেম অবস্থান কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে এদিকে মনে করেন যে কন্টিনিউয়াসলি নিচের দিকে ডাউন ট্রেন্ডে আছে, এবং এদিকে ট্যারিফের যে বিষয়টা আছে, ট্যারিফের বিষয়টাও কিন্তু এইদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থান তৈরি করতেছে মার্কেটের এই অবস্থানের জন্য, ঠিক আছে। এবং বিটকয়েনের যদি এই জায়গায় দেখি যে বিটকয়েন ইজ দ্য ট্রাভেলিং জোন বিটুইন ম্যাসিভ সেলস অ্যান্ড ডিসক্রেট পারচেস। সো এই জায়গায় এমন একটা জোনের মধ্যে আছে, ম্যাসিভ যে সেলিংটা কিন্তু হচ্ছে কার, যারা ইটিএফ বাইং করে তারা কিন্তু এই জায়গাটা মেসিভ সেলিং করতেছে, সেটা আমি কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ইথিরিয়াম এবং বিটকয়েনে কিভাবে মেসিভ তারা সেলিং করতেছে, ঠিক আছে। এবং এই জায়গাটাতে রিটেল ইনভেস্টর যারা আমরা আছি, তারা এই জায়গাটাতে চিন্তা পড়ে গেছি যে মার্কেটে এই মুহূর্তে আমরা এন্ট্রি নিব কি, এন্ট্রি নেওয়া আমাদের উচিত হবে কিনা, বা আরও একটু সময় আমরা এই জায়গায় ওয়েট করবো কিনা, এই বিষয়গুলো কিন্তু আছে। দেখুন, মার্কেটে এন্ট্রি নিতে গেলে আমাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে মার্কেটে যতক্ষণ পর্যন্ত বেস না আসে বা বেস না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এন্ট্রি নিব না। এবং কি 1 আওয়ারের টাইম ফ্রেম নিয়ে কিন্তু আমরা কখনো এই জায়গায় এন্ট্রি নিব না। এগুলো বলে আসতে যে বারবার একই কথা আসলে বলা উচিত না, এবং কি মার্কেটে এগুলো আসলে ওইভাবে খাবে না। বাট এই জিনিসগুলো বারবার বলার একমাত্র কারণ যে বারবার বলার পরেও মানুষজন কমপ্লেন করে বা মানুষজন এই জায়গাটাতে আফসোস করে যে ভাই কোনো না কোনো কারণে তার পোর্টফোলিও এখন পর্যন্ত ডাউনটেই আছে, ঠিক আছে। এবং এই জায়গাটাতে যে পজিটিভ যে প্রফিট একটা থাকবে বা ডিসেন্ট প্রফিট একটা থাকবে, সেই প্রফিটে কিন্তু ম্যাক্সিমাম মানুষে এখন পর্যন্ত নেই। সো মার্কেটে আমি 1 ডে টাইম ফ্রেমে চলে আসলাম, এই জায়গাটাতে মার্কেটটা বুঝতে আমাদের সুবিধা হবে। এবং এই জায়গাটাতে যে সাপোর্টটা দিছিলাম, সেই সাপোর্টটা নিয়ে মার্কেট আবার উপরের দিকে চলে গেছিলো। বাট এই জায়গাটাতে একটা আপনারা লক্ষ্য করেন যে মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু আবার নিচের দিকে একটু আসার চেষ্টা করতেছে। বাট এটা রেজিস্ট্যান্স জোন এই জায়গায় ক্রিয়েট অলরেডি করে ফেলছে। এই জায়গাটা এটা হচ্ছে 1,15,000, এই জোনটা যদি ক্রস করতে পারে দেন কিন্তু মার্কেট এখান থেকে ভালো রকমের একটা ফিডব্যাক আমাদেরকে দিবে, মার্কেট উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো এই জায়গাটা আমাদেরকে কিন্তু ক্রস করতে হবে, ঠিক আছে, এটা বিটকয়েনের বেলায়। তো এখন যদি আমি টোটাল থ্রির দিকে তাকাই, এটা টোটাল থ্রি কি করতেছে, টোটাল থ্রির দিকে তাকালেও কিন্তু সেম একটা পজিশন আমরা দেখতে পাবো, ঠিক আছে। এই জায়গাটাতে একটু জাস্ট 1 মিনিট, এই জায়গাটাতে আমি দিছিলাম, এবং এটাও কিন্তু এই সেম একটা জায়গায় কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন অলরেডি ক্রিয়েট করে ফেলছে, ঠিক আছে। এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা মানে 1 ট্রিলিয়নের কাছাকাছি। এই 1 ট্রিলিয়ন যদি কোনো রকম করতে পারে তাহলে কিন্তু মার্কেটে আরও একটা মেসিভ পাম আমরা এই জায়গাটাতে দেখতে পাবো। সো আমাদের অলস কয়েনে মানে টোটাল থ্রিতে এই জায়গায়
কোনটা 1 ট্রিলিয়নের উপরের দিকে মার্কেট ক্যাপ যেতে হবে, এবং যদি আমরা বিটকয়েনের দিকে দেখি এখানে 1,15,000-এর যে জোনটা আছে এটা ভাঙতে হবে, ঠিক আছে, ভাঙে উপরের দিকে যেতে হবে। সো এটা হচ্ছে আপনাদের হচ্ছে প্রাথমিক হিসাব, ঠিক আছে। এই হিসাব দিয়ে কিন্তু আমরা ইনভেস্ট করব নাকি ওয়েট করব এই বিষয়টা নিয়ে আসলে যাচাই করা যায় না। এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করি, ইনভেস্ট করব নাকি ওয়েট করব। দেখুন, মার্কেটে কিন্তু এই মুহূর্তে যে অবস্থানটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল অবস্থান, এবং মার্কেটে পুরো বিশ্বে কিন্তু যে এই যে ট্যারিফ বলেন বা অন্যান্য যেই ঘটনাগুলো ঘটতেছে সেটার কারণে কিন্তু মার্কেটের এই অবস্থানটা, ঠিক আছে। সো মার্কেট এখান থেকে আরও নিচের দিকেও আসার পসিবিলিটি আছে বা আসতে পারে। বাট এখন কথা হচ্ছে তাহলে আমরা এন্ট্রি নিব কি নিব না। এর আগেও যখন আমি বলছিলাম যে আমাদের সমস্যা হচ্ছে যে এন্ট্রি নেওয়াতে, এবং আমরা এই জায়গাটাতে খুব সম্ভবত এমনভাবে এন্ট্রি নিই যে আমার কাছে $100 আছে, এই $100 দিয়ে আমি ইমিডিয়েটলি একটা কয়েনে ইনভেস্ট করে রাখে দিই, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে ওই কয়েনটা আসলে কতটুকু ভালো কতটুকু খারাপ সেটা তো বিচার বিশ্লেষণ করিও না, ঠিক আছে। সেই বিষয়টা কিন্তু বিচার বিশ্লেষণ আমরা করি না, তারপরেও এই জায়গাটাতে আমরা এন্ট্রি নিয়ে নিই। এখন দেখুন, আপনি একটা মানুষকে 1,000 টাকা দিবেন বা 2,000 টাকা দিবেন, তারপরেও কিন্তু আপনি অনেক কিছু রিসার্চ করার পরে মানুষটাকে টাকা দেন, বা অনেক কিছু জিনিস ওর ফার্স্ট হিস্টোরি দেখে কিন্তু একটা মানুষকে 1,000 বা 2,000 টাকা দেন। সেক্ষেত্রে আপনি একটা কয়েনের হিস্টোরি না জেনে, কয়েনটা ভালো কি খারাপ এটা না জানে, শুধুমাত্র উপরের দিকে পাম্প করতেছে বিধায় আমি ওই কয়েনটাতে ইনভেস্ট করলাম, এই জিনিসটা কখনোই করবেন না। আমি বারবার অ্যাওয়ারনেস এই বিষয়গুলো করি, এবং আমার পাস্ট যে কতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে সেম এই কথাগুলো বলতেছি। আমিও কিন্তু ওই সেম মানুষের কিছু ভিডিও আছে, যেমন এই কয়েন এত রিটার্ন, এই কয়েন এত রিটার্ন, এই কথাগুলো বলতে পারতাম, এবং কি এই কথাগুলো বললে আপনারা দেখানো বেশি। বাট কথা হচ্ছে দিন শেষে আপনাদের যে টাকাগুলো এই জায়গাটাতে মারা যাইতেছে সেই বিষয়টাও কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই কথাটা, এই বিষয়গুলো। সো এখন কথা হচ্ছে যে কোন কোন কয়েনগুলোতে আমরা ইনভেস্ট করব বা কোন কোন কয়েনগুলোতে ইনভেস্ট করব না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা একটু করি। দেখুন, যে কয়েনগুলা আমাদেরকে সচরাচর ভালো একটা রিটার্ন দেয়, এবং যেই কয়েনগুলা ফার্স্ট হিস্টোরি যদি দেখি, সেই ফার্স্ট হিস্টোরি যখন মার্কেট পাম্প করে সেই কয়েনগুলোও কিন্তু খুব দ্রুতভাবে পাম্প করে, ওই কয়েনগুলোতেই আমরা শুধুমাত্র ইনভেস্ট করব। এবং যে কয়েনগুলা কন্টিনিউয়াসলি নিচের দিকে ডাউন ট্রেন্ডে আছে সেই কয়েনগুলোতে কখনো আমরা ইনভেস্ট করব না, ঠিক আছে। অবশ্যই এটার জন্য 1 ডে বা 1 উইক বা 1 মান্থের চার্ট যে টাইম ফ্রেম আছে সেই চার্টটা আমাদেরকে দেখা উচিত। সো এখন কথা হচ্ছে তাহলে আমরা কি করব এই জায়গাটাতে। এখন এই জায়গাটাতে আপনারা যদি দেখেন যে আপনারা মনে করেন যে এই জায়গায় বিএনবি কিন্তু $800 উপরের দিকে চলে গেছিল, এবং এই বিএনবি কিন্তু একটা সময় $200, $300, $400, $500 পর্যন্ত ছিল, এবং সোলানা কিন্তু এখানে $80-90 পর্যন্ত ছিল, এবং এই সোলানাই কিন্তু $300 পর্যন্ত ছিল। সো এটার ফার্স্ট হিস্টোরি কেমন আছে, এটা কয়বার অল টাইম হাই ক্রিয়েট করছে, ঠিক আছে। অলরেডি এটা দুইবার অল টাইম হাই ক্রিয়েট করে ফেলছে সোলানা, এবং এটা পাস্ট হিস্টোরি ভালো। সো এই কয়েনগুলোতে আমরা ইনভেস্ট করবো। বিএনবি এটা কিন্তু মোটামুটি তার অল টাইম হাই ক্রিয়েট করার পর নিচের দিকে আসছে, সো এটার পাস্ট হিস্টোরি ভালো। সো এই কয়েনগুলোতে আমরা এন্ট্রি নিব, অবশ্যই পার্ট এন্ট্রি নিব এই জায়গাটাতে। এক্সআরপি আমরা যদি দেখি খুব ভালো রকমের এই জায়গাটাতে রিটার্ন দিয়ে দিছে অলরেডি। সো তারপরও আমরা যারা চিন্তা করতেছি যে এই জায়গাটাতে এন্ট্রি দিব, অবশ্যই নিতে পারেন। অবশ্যই কিন্তু সেই এন্ট্রিটা হবে পার্ট, ঠিক আছে। একসাথে আমার কাছে $100 আছে, $1,000 আছে, পুরাটাই আমি দিয়ে দিলাম, এরকম আমরা কখনো করবো না। বিটকয়েনের যেই জোনটাতে আছে, বিটকয়েনের জোনটাতেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি, অবশ্যই পার্ট এন্ট্রি। ইথিরিয়াম কিন্তু সেম একই অবস্থা। এখন আমরা সবসময় যে জিনিসটা চিন্তা করি, আমি থিঙ্ক করছি, আমি এটা আসলে প্রত্যেকটা মানুষের সাইকোলজির যে প্রবলেমটা আছে, আমরা চিন্তা করি আমার কাছে $1 আছে, আমি $1 দিয়ে আমি ইথিরিয়াম কেন কিনবো, $1 দিয়ে ইথিরিয়াম তো আমি একটা পাবো না, তাই কাজে আমি $1 দিয়ে ইথিরিয়াম কিনবো না। আমি $1 দিয়ে এমন একটা কয়েন কিনবো যে কয়েনটা মনে করেন যে 10টা 20টা 30টা পাবো, সেই কয়েনটা কিনবো। আদতে আপনার মনে করেন যে সংখ্যাটাই আপনার বেশি দেখাচ্ছে, এর মানে এই না যে আপনার সংখ্যায় বেশি থাকতেছে বিধায় ওই জায়গাটাতে আপনি বেশি রিটার্ন পাবেন, এটা কখনো ভাববেন না, এটা ভুলে যান, ঠিক আছে। বরাবরই কিন্তু মানুষজন এই ভুলটাই বারবার করে যে আমার কাছে কম টাকা আছে ভাই, এই কয়েনটাতে তো ইনভেস্ট করতে পারবো না, আমার কাছে $100 আছে, আমি বিটকয়েনে কিভাবে ইনভেস্ট করব। কারণ তাদের
থিঙ্কিংটাই হচ্ছে যে আমার কাছে যেই ডলারগুলো আছে এই ডলারগুলো দিয়ে মনে করেন যে যাতে 10,000 20,000 25,000 কয়েন কিনতে পারি, টোকেন কিনতে পারি, এইরকম একটা থিঙ্কিং নিয়েই কিন্তু মার্কেটে আসে। সো এই থিঙ্কিংগুলো চেঞ্জ করতে হবে। এই থিঙ্কিংগুলো যতদিন পর্যন্ত চেঞ্জ না হয় ততদিন পর্যন্ত কিন্তু মার্কেটে আমাদেরকে বারবার কিন্তু রেপিডলি ধাক্কা দিবে এবং আমাদেরকে এই জায়গা থেকে কিন্তু কিক অফ করে বের করে দিবে। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।